আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 5 নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন নিয়ে। তো এর আগেও একটা ভিডিও এসেছে যেখানে আমরা রাসায়নিক বন্ধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক লাইক যোজনী, যৌগমূলক এবং অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়ম এগুলো পড়েছি। এখন আমরা দেখব হচ্ছে রাসায়নিক বন্ধন এবং কি কি ধরনের রাসায়নিক বন্ধন আসলে হয়ে থাকে এইসব সম্পর্কে জানবো। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে, যেটা আমরা পূর্বের চ্যাপ্টারে আগে দেখিয়ে ফেলেছি পূর্বের ক্লাসে, যে রাসায়নিক বন্ধন কয় ধরনের হতে পারে। রাসায়নিক বন্ধন সচরাচর 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আর হচ্ছে সমযোজী বন্ধন, এবং ধাতব বন্ধন, এবং সর্বশেষে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন সন্নিবেশ সমযোজী বন্ধন বা সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা আমাদের লেভেল লাগে না, এটা হচ্ছে মেইনলি ইন্টার লেভেলের। এবং পরবর্তী এছাড়া বাকি যেগুলো আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন, এগুলো আসলে কি? আয়নিক বন্ধন হচ্ছে প্রধানত ধাতু এবং অধাতুর মধ্যে যেই বন্ধন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনগুলো হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে অধাতু ও অধাতুর মধ্যে যেই বন্ধন হয় এবং এটা হচ্ছে একটা শেয়ারিং বন্ধন। এবং ধাতব বন্ধন হচ্ছে ধাতু ও ধাতুর মধ্যে যে বন্ধন হয়ে থাকে। তো আমাদের প্রধান যে বন্ধন দুটো নিয়ে আমরা বেশি আলোচনা করি, অর্থাৎ আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এখান থেকেই আমাদের নবম এবং দশম শ্রেণীর পরীক্ষাগুলোতে বেশি কোশ্চেন আসে। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এগুলো আসলে হয় কিভাবে? ধাতু এবং অধাতু, অধাতু অধাতু, ধাতু ধাতু, এদের বন্ধনের মধ্যে হয় সেটা আমরা দেখেছি, কিন্তু আসলে এটা কিভাবে হতে পারে সেটা আমরা পূর্বের ক্লাস থেকে কিছুটা ধারণা পেয়েছি। অর্থাৎ যৌগমূলক, আয়ন এবং এই টপিকটা যখন আমরা পড়েছি, অর্থাৎ আয়নগুলোর মাধ্যমে মেইনলি আয়নিক বন্ধনটা হয়ে থাকে। যদি আমরা একটু আয়নিক বন্ধনের মেকানিজমটায় যাই, তার আগে আমাদের একটু আয়ন নিয়ে কথা বলতে হবে, যে আয়ন কি কি ধরনের হতে পারে। আয়ন সাধারণত আমরা দেখেছিলাম যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের হয়ে থাকে, এবং এই পজিটিভ চার্জের আয়নকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। তো আয়ন প্রধানত সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অন্যটা হচ্ছে অ্যানায়ন। এখন এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়নের আমাদের এই ক্যাটায়ন হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রন, যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এবং এই অ্যানায়ন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত। আর এই ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং পজিটিভ চার্জযুক্ত হয়, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি, এবং অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জযুক্ত হয়। তো এই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে আমাদের ছোটখাটো উদাহরণ। যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে কাজ করে এটা একটু দেখি, অথবা এদের এক্সাম্পলটা দেখতে চাই, তাহলে দেখব যে ক্যাটায়ন সাধারণত ধাতুরা হয় এবং অ্যানায়ন সাধারণত অধাতুরা হয়। অর্থাৎ এক্ষেত্রে অধাতুরাই হচ্ছে অ্যানায়ন হয়, সবাই না। যেমন হচ্ছে হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু এরা আবার ক্যাটায়ন। তো আমরা যদি দেখি যে ইলেকট্রন কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা আয়ন আকার ধারণ করে, সেটা যদি একটু দেখতে চাই। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা ধরলাম সোডিয়াম। সোডিয়ামের সাধারণত যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম আঁকি, আমরা দেখতে পাবো যে 3টা শক্তি স্তর আছে, যেখানে এখানে 2টা, এখানে 8টা, এবং শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। এখন এই যে একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেছে, এই এক্সট্রা ইলেকট্রনের জন্য এরা কি, এই সোডিয়াম কি স্থিতিশীল হতে পারছে না। এই এক্সট্রা ইলেকট্রনের জন্য সে কি
স্থিতিশীল হতে পারছে না, যেটা আমরা আগের দিন পড়েছিলাম যে অষ্টক নিয়ম এবং দুই নিয়ম করার সময় যে মৌলগুলো সবসময় চায় কি একটি স্থিতিশীল অবস্থান পেতে বা স্থিতিশীলতা লাভ করতে। এখন এই যে স্থিতিশীলতা লাভ করতে চাচ্ছে, যার কারণে তার কি এই ক্যাটায়ন, যার ফলে তার এই ক্যাটায়নগুলো করে কি ইলেকট্রন ত্যাগ করে। খেয়াল করো, ইলেকট্রন ত্যাগ করেই সে নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস ধারণ করবে, অর্থাৎ তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। এবং এই যে শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকছে, এটাই হচ্ছে তার অষ্টকের নিয়ম। তো এই যে ইলেকট্রন ত্যাগ করছে, এই যে ইলেকট্রন ত্যাগ করবে, এই ইলেকট্রন কে সোডিয়াম ত্যাগ করে ফেলবে। তো এই ইলেকট্রন সোডিয়াম যদি ত্যাগ করে ফেলে তখন আসলে কি রকম হবে? তখন যদি আমরা দেখি যে সোডিয়াম প্লাস আকার ধারণ করবে, অর্থাৎ সোডিয়ামের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। এবং এই যে যে ইলেকট্রনটা ত্যাগ করে ফেলেছি, ওই ইলেকট্রনটা যে সোডিয়াম ত্যাগ করে ফেলেছে, এই ইলেকট্রনটা কি বাইরে চলে আসবে, এক্সট্রা ইলেকট্রনটা বাইরে চলে আসলো। তাহলে এই যে এই পুরো বিষয়টা, এটাই হচ্ছে সোডিয়াম, অর্থাৎ এই সোডিয়াম প্লাস, এটা হচ্ছে সোডিয়ামের ক্যাটায়ন। অর্থাৎ এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস আকার ধারণ করছে। এবং এই যে সোডিয়াম প্লাস, এটাই হচ্ছে একটা ক্যাটায়ন, যেটা হচ্ছে সোডিয়ামের ক্যাটায়ন বা পজিটিভ চার্জ। আর যদি আমরা অ্যানায়ন দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অধাতুকে নেব, যে লাইক হচ্ছে ক্লোরিন, যে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানায়নের ক্ষেত্রে যদি আমরা ক্লোরিনের ডায়াগ্রামটা দেখি, আমরা দেখতে পাবো যে শেষ শক্তি স্তরে ক্লোরিনের 7টা ইলেকট্রন থাকে। শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। এখন শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকলে ক্লোরিনের এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে একটা ইলেকট্রন কম আছে। তাহলে ক্লোরিন করবে কি, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করবে, এই যে একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করলো, এই একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে ক্লোরিন হয়ে গেল ক্লোরিন মাইনাস, অর্থাৎ ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেল, ক্লোরিনের শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল এবং ক্লোরিন স্থিতিশীলতা লাভ করলো এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তরিত হলো। এখন ক্লোরিন যে এই যে মাইনাস আয়নে রূপান্তরিত হয়েছে এবং আগেরটায় ক্যাটায়ন, মাইনাস আয়নে রূপান্তরিত হয়ে যে অ্যানায়ন হয়েছে এবং আগের যে ক্যাটায়ন হয়েছে, এই ক্যাটায়ন ও অ্যানায়ন মিলেই আয়নিক বন্ধন গঠন করে, এটা আমরা দেখতে পারবো সামনেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন মাইনাস আয়ন ধারণ করেছে, অর্থাৎ অ্যানায়নে রূপান্তর হয়েছে। আমরা যদি আরও এক্সাম্পল দেখি, যে অক্সিজেন তার শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস আয়ন আকার ধারণ করে বা অ্যানায়ন হয়। আবার যদি আমরা দেখি আয়রন যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে তখন Fe3+ আকার ধারণ করে। আবার যখন আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন Fe2+ আকার ধারণ করে এবং 2টা ইলেকট্রন আলাদা করে বের হয়ে যায়। এই হচ্ছে আমাদের ক্যাটায়ন, অ্যানায়ন এবং আয়নের বিষয়টা, যে কোনো একটা মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তারা কিভাবে ক্যাটায়ন হয় এবং কোনো একটা মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তারা কিভাবে অ্যানায়ন আকার ধারণ করে। এখন কথা হচ্ছে যে আমরা আসি আয়নিক বন্ধন নিয়ে। এখন আমরা দেখব আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আসলে কি? খেয়াল করো, আয়নিক বন্ধনের আসলে বৈশিষ্ট্য হচ্ছে যে আয়নিক বন্ধন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যুক্ত হয়ে তৈরি হয়। আয়নিক বন্ধনের ক্ষেত্রে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়নের সমন্বয়ে এই আয়নিক বন্ধন তৈরি হয়। এবং আয়নিক বন্ধনকে বলা যায় ধাতু ও অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই আয়নিক বন্ধন তো বুঝলাম, এই আয়নিক বন্ধন কেমন হয়, শক্ত নাকি অটুট নাকি হালকা, চাইলেই ভেঙে ফেলা যায়? আয়নিক বন্ধন হয় প্রচুর অটুট এবং শক্তিশালী বন্ধন। আয়নিক বন্ধনটা প্রচুর শক্তিশালী, একদম বলে না যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক ক্ষেত্রে যে অটুট বন্ধন, ভেঙে ফেলা খুবই কঠিন, এরকম আয়নিক বন্ধন হচ্ছে ওইরকম একটা অটুট বন্ধন। তো আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখলাম কি, যে আয়নিক বন্ধন হচ্ছে ধাতু ও অধাতু
বন্ধন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আয়নিক বন্ধন মেইনলি অ্যানায়ন এবং ক্যাটায়নের বন্ধন, অর্থাৎ পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আয়নিক বন্ধন হচ্ছে অটুট বন্ধন, অর্থাৎ সহজেই ভেঙে ফেলা যায় না। এখন কথা হচ্ছে এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে আয়নিক বন্ধনটা ঘটে বা এই যে অটুট বন্ধন অধাতুর মধ্যে ঘটে অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে, এটা আসলে হয় কিভাবে? খেয়াল করো একটা জিনিস, আমি যদি একটু বুঝাই। এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন, আমি লিখে দিই ক্যাটায়ন এবং অ্যানায়ন, এদের মধ্যে যে বন্ধনটা হয় বা আকর্ষণটা কাজ করে, এদের মধ্যে যে আকর্ষণটা কাজ করে এইটাই এই বন্ধন তৈরিতে মূল। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এদের খেয়াল করো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, আমরা সবসময় জানি কি পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এরা হচ্ছে নির্দিষ্ট একটা আকর্ষণ, যে কোনো কিছুর আমরা চুম্বকের ক্ষেত্রে দেখছি যে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত একে অপরকে আকর্ষণ করে, প্রত্যেকটা বিপরীত প্রান্তই কি একে অপরকে আকর্ষণ করে। ঠিক একইভাবে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এই যে আকর্ষণ বলটা কাজ করতেছে এটাকে আমরা বলি হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখন এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা যে কাজ করছে, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটার মাধ্যমে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পর যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে। এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে এবং সাথে তারা আয়নিক যৌগ তৈরি করে। অর্থাৎ এই পুরো প্রসেসটার মাধ্যমে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পর যুক্ত হয়ে বন্ধন গঠন করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, এবং এই আয়নিক বন্ধন থেকে তৈরি হয় হচ্ছে আমাদের একটি আয়নিক যৌগ। এই হচ্ছে আমার আয়নিক বন্ধনের একদম বেসিক প্রসেস। আমরা যদি এখন আয়নিক বন্ধন কিভাবে হয় সেটা দেখি তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তাই আমাদের এখন দেখতে হবে আয়নিক বন্ধনের মেকানিজম। এখন এদের মেকানিজমটা আমরা একটু দেখি। খেয়াল করো, আমরা আগেই দেখেছি যে সোডিয়াম কিভাবে তার শেষ কক্ষপথ থেকে, আমরা আগে যেটা এক্সাম্পল দিচ্ছি সেটা থেকেই দিই, যে সোডিয়াম কিভাবে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং ওই যে একটা ইলেকট্রন ত্যাগ করে সেই একটা ইলেকট্রন কি সে সোডিয়াম প্লাস এবং ক্যাটায়ন আকার ধারণ করে। তো আমরা সেইটার যেই মেকানিজমটা সেটা যদি লিখি তাহলে এরকম হবে যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আকার ধারণ করে, এবং ওই যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনটা কি বের করে ফেলে, সেই ইলেকট্রনটা বের করে ফেলে। আবার যখন আমরা অ্যানায়নেটটা দেখেছিলাম তখনকার মেকানিজম যদি দেখি যে ক্লোরিন তার কি একটা ইলেকট্রন কম থাকে, ক্লোরিনে একটা ইলেকট্রন কম, সে শক্তি স্তরে অর্থাৎ 7টা আছে, 8টা থাকলে সে স্থির স্থির শক্তি লাভ করবে। এখন ক্লোরিন যখন ওই একটা ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন, সে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করবে। এখন সে দেখলো কি যে সোডিয়াম তার শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। ক্লোরিন মনে করলো যে আমার এখানে তো জায়গা খালি আছে, আমি তাহলে কি করব, আমি তাহলে ওই সোডিয়ামের ইলেকট্রনটা নিয়ে নিই। ক্লোরিন করলো কি ওই সোডিয়ামের ওই ইলেকট্রনটা নিয়ে নিল এবং সোডিয়ামের ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফেললো, এবং গ্রহণ করার সাথে সাথে সে ক্লোরিন মাইনাস আকার ধারণ করলো। ক্লোরিন মাইনাস আকার ধারণ করলো, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আকার ধারণ করলো, এবং ওই যে একটা যে ইলেকট্রনটা ত্যাগ করছে এই ত্যাগকৃত ইলেকট্রনটাকে বাইরে বের করে দিল, এবং ওই যে বাইরে বের করে দেওয়া ত্যাগকৃত ইলেকট্রনটা সেটা আবার ক্লোরিন তার নিজের প্রয়োজনে ব্যবহার করলো, গ্রহণ করলো, এবং গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে ক্লোরিন মাইনাস আকার ধারণ করলো। তা এই পুরো মেকানিজমটাকে যদি আমরা হিসাব করি, ক্যালকুলেশনে আনি, আমরা দেখতে পারবো কি এখানে যে এই পুরো মেকানিজমটা যদি আমরা আনি তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এই যে তারা সে কি ইলেকট্রন প্রদান করছে, সেই ইলেকট্রন আদান করছে, সে এটা গ্রহণ করছে, অর্থাৎ আদান প্রদান গ্রহণ হচ্ছে। এই যে সে ইলেকট্রন গ্রহণ করতেছে এই এবং সে যে ইলেকট্রন ত্যাগ করতেছে, এই পুরো প্রসেসটার মাধ্যমে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস পরস্পর যুক্ত হয়ে যায় কিসের মাধ্যমে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে। কারণ আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের এখানে কি আছে প্লাস চার্জ, আর ক্লোরিনের এখানে কি আছে
মাইনাস চার্জ। এখন এই প্লাস আর মাইনাসের মধ্যে পরস্পর আকর্ষণ বল কাজ করে, সেটা আমরা দেখেছি যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে তারা পরস্পর যুক্ত হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস পরস্পর যুক্ত হয়ে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড নামের একটা আয়নিক যৌগ গঠন করে। কি যৌগ? সোডিয়াম ক্লোরাইড নামের একটা আয়নিক যৌগ গঠন করে। এটা একটা আয়নিক যৌগ যেটা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। এবং এই যৌগটা কি কোন কোন বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে? সোডিয়ামের ক্যাটায়ন এবং ক্লোরিনের অ্যানায়ন পরস্পর বন্ধন গঠন করে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড যুক্ত করছে। এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধন থেকে তৈরি হয়েছে কি? আয়নিক যৌগ। আচ্ছা, এখন আমরা এই যে মেকানিজমটা দেখলাম, এক্সাম হলে আমাদের বলবে যে সোডিয়াম এবং ক্লোরাইড এরা পরস্পর কোন বন্ধনে আবদ্ধ, তখন আমরা সেখানে বলবো যে এই সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পর আয়নিক বন্ধনে যুক্ত। এরপরে প্রমাণ করার সময় আমরা বলে দেব যে সোডিয়াম সে তার শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে, কারণ হচ্ছে সে স্থিতিশীলতা লাভ করতে চায়। এখন এই যে রাসায়নিক স্থিতিশীলতা লাভ করতে চায়, যার কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই একটা ইলেকট্রনই ক্লোরিন গ্রহণ করে নিজের স্থিতিশীলতা লাভ করার জন্য এবং শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য বা অষ্টক পূর্ণ করার জন্য। এখন এই যে সোডিয়াম তার অষ্টক পূর্ণ করা, সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন যে তার অষ্টক পূর্ণ করতে চায়, এই পুরো প্রসেসটার ফলে কি সোডিয়াম প্লাস আকার ধারণ করে বা সোডিয়াম প্লাস আয়ন ধারণ করে ক্যাটায়নে রূপান্তরিত হয় এবং ক্লোরিন মাইনাস অ্যানায়নে রূপান্তরিত হয়। এবং এই ক্যাটায়ন সোডিয়াম প্লাস এবং অ্যানায়ন ক্লোরিন মাইনাস পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক আয়নিক যৌগ গঠন করে। এবং এর ফলেই প্রমাণিত হয় যে এই উক্ত মৌল অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পর আয়নিক বন্ধনে আবদ্ধ। এতক্ষণ আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক বন্ধন, একটি আয়নিক যৌগ, এবং এই আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় সেটা দেখলাম। এছাড়াও আমাদের অনেক ধরনের আয়নিক যৌগ আছে, অর্থাৎ প্রত্যেকটা ধাতু অধাতু এবং ক্যাটায়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করতে পারে। এর আরো এক্সাম্পল আছে। আমরা যদি দেখি যে আমরা যদি নেই ম্যাগনেসিয়ামকে নেই এবং তার সাথে হচ্ছে অক্সিজেনকে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখতে চাই। যে ম্যাগনেসিয়াম আমাকে দিল যে ম্যাগনেসিয়াম অক্সাইড এই যৌগটি কিভাবে গঠিত হয়, বা ম্যাগনেসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ, এটা প্রমাণ করতে বলে, সেক্ষেত্রে আমরা দেখব যে ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে আমরা জানি যে 2টা ইলেকট্রন থাকে। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। এখন এই যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, বড় বড় হয়ে গেছে বেশি। এই যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনকে তার ত্যাগ করতে হবে। এই 2টা ইলেকট্রন ত্যাগ করলে সে এখানে অষ্টক পূর্ণ করতে পারবে, 8টা ইলেকট্রনে পূর্ণ হতে পারবে এবং স্থিতিশীল অবস্থা ধারণ করতে পারবে। তাই ম্যাগনেসিয়ামের কি এই 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো ম্যাগনেসিয়াম করে কি সেম ভাবে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে এবং ওই 2টা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়, যার ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে হচ্ছে ঠিক নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসের মতোই, এবং একটা ইলেকট্রন বাইরে বের হয়ে আসে। এখন এটাকে যদি আমি গাঠনিক আকারে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম তার 2টা ইলেকট্রন ত্যাগ করে, 2 ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়ে যায়। 2টা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে 2 প্লাস, এবং এখানে হচ্ছে 2 ইলেকট্রন অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এই হচ্ছে আমাদের মেকানিজম। তো আমরা যদি এইটা দেখলাম ম্যাগনেসিয়ামটা, আর দেখি অক্সিজেনটাও সেম ভাবেই ক্লোরিনেরটার মতোই, জাস্ট হচ্ছে ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেনের যেহেতু 2টা ইলেকট্রন খালি থাকে, 2টা জায়গা খালি থাকে, তাই হচ্ছে সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, সেক্ষেত্রে হচ্ছে অক্সিজেন অর্থাৎ তার এখানে একটা ভ্যাকেন্সি আছে, এখানে একটা ভ্যাকেন্সি আছে, এই 2টা জায়গা তার খালি আছে। এখন এই যে এই 2টা ইলেকট্রন খালি আছে, এই 2টা ইলেকট্রনের সে 2টা ইলেকট্রন গ্রহণ করলো।
এবং এই দুইটা ইলেকট্রন গ্রহণ করলো কোথা থেকে? ওই যে ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছিল ওই দুইটা ইলেকট্রনই সে কি গ্রহণ করলো, অর্থাৎ 2 ইলেকট্রন মাইনাস গ্রহণ করলো। তাহলে অক্সিজেন হয়ে গেল অক্সিজেন 2 মাইনাস, এবং সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন আমরা যদি পুরো মেকানিজমটাকে ভালো মতো দেখি তাহলে বুঝবো বিক্রিয়ার মেকানিজমটা আমাদের ভালো মতো শিখতে হবে। তাহলে হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের আয়নিক যৌগে প্রমাণ করতে বলে যে, যদি বলে যে আয়নিক বন্ধন গঠন করে কিনা, অথবা একটি একটি আয়নিক যৌগ তা প্রমাণ করো, বা এটি একটি আয়নিক যৌগ তা বিশ্লেষণ করো, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যা যেটা বলেছি আগে সেটা করব এবং মেকানিজমটা দেখাই দিব। তো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম সে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ আকার ধারণ করছে, এবং অক্সিজেন হচ্ছে তার যেহেতু দুইটা ইলেকট্রন প্রয়োজন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে যে দুইটা ইলেকট্রন হচ্ছে ম্যাগনেসিয়াম ত্যাগ করছিল। তো এই যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, এরপরে সে কি O2 মাইনাস আকার ধারণ করছে। এখন এই যে প্লাস এবং মাইনাস এদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যেহেতু এটা প্লাস এবং মাইনাস, যার ফলে হয় কি এখানে ম্যাগনেসিয়াম 2+ এবং অক্সিজেন 2 মাইনাস এরা যুক্ত হয়ে MgO গঠন করে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে, এবং এটি একটি আয়নিক যৌগ। এইরকম আরো এক্সাম্পল দিতে পারি, আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ক্লোরিনের একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, খেয়াল করো আমরা দেখেছি কি যে ম্যাগনেসিয়াম একটা হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু আমরা দেখেছি ক্লোরিন কি করে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন কি একটা ইলেকট্রন গ্রহণ করে না? একটা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন মাইনাস আকার ধারণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন ক্লোরিন যে এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আকার ধারণ করছে। ম্যাগনেসিয়াম ত্যাগ করছে কয়টা? দুইটা। ক্লোরিন গ্রহণ করে কয়টা? একটা। তার তো দুইটা প্রয়োজন নেই, একটাই প্রয়োজন। তাহলে এখন যৌগ গঠনের ক্ষেত্রে কি হবে? যৌগ গঠনের ক্ষেত্রে হবে কি যে ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, এখন খেয়াল করো ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিনের হাতে আছে একটা খালি, একটা হাতেই খালি, একটা জায়গায় খালি আছে, সে একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারবে। তাহলে এখন কি করবে? সে তো ওই ম্যাগনেসিয়াম আরেকটা ইলেকট্রনকে গ্রহণ করতে পারছে না, তাহলে তো সে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন কি যৌগ গঠন করতে পারছে না। তাহলে যৌগ গঠন করার জন্য তারা কি করবে? সে সাথে আরেকটা ক্লোরিন পরমাণুকে নিয়ে আসবে, সে সাথে আরেকটা ক্লোরিন পরমাণুকে নিয়ে আসবে, অর্থাৎ দুইটা ক্লোরিন আসবে। এখন খেয়াল করো দুইটা ক্লোরিন যদি আসে তাহলে ওর একটা ক্লোরিনের ইলেকট্রন প্রয়োজন, আরেকটা ক্লোরিনেরও কি ইলেকট্রন প্রয়োজন। এখন খেয়াল করো দুইটা ক্লোরিন পরমাণু যখন আসবে তখন একটা ক্লোরিনের ইলেকট্রন প্রয়োজন হবে, আরেকটা ক্লোরিনের ইলেকট্রন প্রয়োজন হবে, ফলে কি সে দুইটা ইলেকট্রনই গ্রহণ করবে, এবং এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে সে কি 2Cl মাইনাস আকার ধারণ করলো। এখন এই যে 2Cl মাইনাস আকার ধারণ করলো, এই 2Cl মাইনাস এবং ম্যাগনেসিয়াম 2+ এরা কি প্লাস মাইনাস স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, এরা যুক্ত হয়ে যায় ম্যাগনেসিয়াম 2+ এবং 2Cl মাইনাস এরা যুক্ত হয়ে হয় ম্যাগনেসিয়াম Cl। খেয়াল করো ক্লোরিন কয়টা আছে? দুইটা আছে না? এই দুইটা এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে, অর্থাৎ এখানে ক্লোরিন আয়ন ক্লোরিনের যে অ্যানায়নটা বা আয়নটা এটা কয়টা আছে? দুইটা আছে, এই জন্য ক্লোরিন 2, অর্থাৎ ক্লোরিন দুইটা, এবং ম্যাগনেসিয়াম 2+। আচ্ছা, আর আমরা আগে যে দেখেছিলাম পায়ের যোজনী গায়ে যায়, গায়ের যোজনী পায়ে আসে, সেটা দিয়ে একটু বুঝতে পারবো যে খেয়াল করো ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ক্লোরিনের যোজনী কত? 1, তার এই গায়ের যোজনী পায়ে আসছে, এই গায়ের যোজনী ম্যাগনেসিয়ামের যে 2 এটা ক্লোরিনের পায়ে গেছে, অর্থাৎ 2, 1। এই হচ্ছে এখানে টোটাল মেকানিজম। তো আমাদের যদি কোশ্চেনে আসে এই ধরনের আয়নিক বন্ধন রিলেটেড, তাহলে আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। জাস্ট আমাদের একটু সুন্দরভাবে সাজায় লিখতে হবে এবং মেকানিজমটা খুব সুন্দরভাবে দিতে হবে। আমাদের যদি আরও মেকানিজম দেখি বা আরও যদি এক্সাম্পল দেখি, খেয়াল করো যে অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন যেহেতু অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, এই 3টা ইলেকট্রন গ্রহণ করার জন্য কয়টা ক্লোরিন প্রয়োজন? 3টা ক্লোরিন আসবে,
প্রত্যেকে একটা একটা করে নিবে, 3টা ক্লোরিন যুক্ত হয়ে AlCl3 এই যৌগ গঠন করে। আর যদি এটা আমরা যোজনী আকারে হিসেব করি, খেয়াল করো পায়ের যোজনী গায়ে গেছে, গায়ের যোজনী পায়ে আসছে, জাস্ট সিম্পল। সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন কি খেয়াল করো, আয়নিক বন্ধনের বেলায় আমরা যা যা বলছিলাম যে প্লাস মাইনাস আয়ন যুক্ত হয় এবং এরা অটুট বন্ধন তৈরি করে এবং আয়নিক যৌগ ধাতু অধাতুর মধ্যে হয়। সমযোজী বন্ধন হচ্ছে তার উল্টো বা তার বিপরীত, অর্থাৎ সমযোজী বন্ধন হয় শুধুমাত্র হচ্ছে অধাতু এবং অধাতুদের মধ্যে, অধাতুদের মধ্যে। এখন কথা হচ্ছে অধাতু আর অধাতুদের মধ্যে কিভাবে ইলেকট্রন আদান প্রদান হয়, কারণ অধাতু আমরা জানি সচরাচর বেশিরভাগই নেগেটিভ, নেগেটিভ চার্জযুক্ত। এখন এই যে নেগেটিভ চার্জযুক্ত বা অ্যানায়ন, এদের মধ্যে কিভাবে আমরা সমযোজী বন্ধন দেখতে পারবো বা বন্ধন গঠন দেখতে পারবো। খেয়াল করো, সমযোজী বন্ধনের মেজর যে বিষয়টা সেটা হচ্ছে সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর বন্ধন, অর্থাৎ একটা শেয়ারিং বন্ড হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনকে বলা যায় শেয়ারিং বন্ধন বা ভাগাভাগি বন্ধন, অর্থাৎ এরা হচ্ছে ইলেকট্রন পরস্পর শেয়ার করে। জাস্ট লাইক আমাদের সাধারণ জীবনে খেয়াল করো যে ফ্রেন্ড সার্কেলে যখন ঘুরতে যাই, হ্যাঁ কোথাও যাই, সেক্ষেত্রে হয় কি যে একটা জিনিস আমরা ধরো একজনের জন্য আছে, বাট আমরা একজনের ওই পার্ট মানে একজনের কাছে ওই পরিমাণ টাকা পয়সা বা কোনো কিছু থাকে না যে পুরোটা সে একার জন্য নিতে পারবে, তখন কি হয় ফ্রেন্ডরা মিলে শেয়ার করে ওইটাকে ভাগাভাগি করে নেয়। ঠিক একইভাবে ইলেকট্রন এখানে অধাতুগুলার কি হয় যে সে যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে তার হয়তো ওই গ্রহণ করার মতো ওই ধরনের সুযোগ সুবিধা বা চান্স থাকে না, তখন সে কি করে অপর একটা অধাতুর সাথে ইলেকট্রনটা শেয়ার করে ফেলে। শেয়ার করে ফেলার ফলে হয় কি যে ওর কাছে ওর কাজটাও হয়ে গেল, ওর কাজটাও হয়ে গেল, অর্থাৎ এখানে পরস্পর শেয়ারিং ঘটে। এখন খেয়াল করো এই যে ইলেকট্রন শেয়ারিংটা ঘটে এটা হয় কিভাবে। এই যে ইলেকট্রন শেয়ারিং করে এটার ক্ষেত্রে হয় কি দেখো যে ধরো হাইড্রোজেন, তার শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেন কি এই ইলেকট্রনটা, হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়, তো হাইড্রোজেন কি এই ইলেকট্রনটা ত্যাগ করতে পারতেছে না। ধরো সে কি ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে না, যখন অধাতু আর অধাতুর বন্ধন হয় তখন অধাতু কি ইলেকট্রন ত্যাগ করতে পারে না, পারে না। তখন হয় কি যে ওই যে ইলেকট্রনটা হাইড্রোজেনের এবং ক্লোরিনেরও দেখা যাচ্ছে কি একটা ইলেকট্রন কম, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন কম, ক্লোরিনেরও একটা ইলেকট্রন কম, তখন তারা করে কি যেহেতু তাদের মধ্যে শর্ট আছে তারা একটা ইলেকট্রনকেই দুইজনের মধ্যে শেয়ার করে ফেলে বা ভাগাভাগি করে ফেলে, যার ফলে হাইড্রোজেনেরও কি দুইয়ের নিয়ম অর্থাৎ দুইয়ের নিয়মটা পূরণ হয়ে যায় এবং ক্লোরিনেরও অষ্টক পূর্ণ হয়ে যায়। অর্থাৎ আমাদের ওই যে 2 এবং অষ্টকের নিয়ম যে পড়েছিলাম ওইখানে এই মেইনলি সমযোজী বন্ধনটার জন্যই তোমার 2-এর নিয়মটা আসছে, যে যখন জোড়া আকার ধারণ ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। ওকে, এখন দেখো আচ্ছা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এরা বন্ড আকারে থাকে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে এরা বন্ড আকারে থাকে, বন্ড বা বন্ধন যে গঠন করে এরা বন্ড আকারে থাকে। এখন খেয়াল করো এই বন্ডটা কেমন হয়, এই যে এরকম বন্ড হয়, অর্থাৎ এরকম বন্ধন হয় এরকম। এখন এই যে একটা স্ট্রেইট হাইফেন দাগ দিলাম, এই হাইফেনটাই হচ্ছে মেইনলি একটা বন্ড বা বন্ধন। এই হাইফেনের মধ্যে কি থাকে, এই হাইফেনের মধ্যে আসলে ইলেকট্রনস থাকে, এই হাইফেনের মধ্যে একটা ইলেকট্রনস থাকে, অর্থাৎ তাদের শেয়ারকৃত ইলেকট্রনটা থাকে এই হাইফেনের মধ্যে। হাইফেন দিয়ে বোঝানো হয় অর্থাৎ এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে। এটি হচ্ছে সমযোজী বন্ধনের টোটাল বলা যায় যে পরিচয় বা তার পটভূমি। এখন আমরা সমযোজী বন্ধনের কিভাবে হয় সেটা একটু দেখব। সমযোজী বন্ধন সাধারণত আমরা যে অণুগুলো দেখতে পাই অধাতুর অণুগুলো, এগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। অর্থাৎ যেমন ধরো যে হাইড্রোজেন অণু, ক্লোরিন অণু, অক্সিজেন অণু, ফ্লোরিন অণু, যে কোনো ধরনের এই যে অণুগুলো দেখতে পাই, নাইট্রোজেন অণু, এই যে N2O2 Cl2O2 F2 H2, এইগুলো হচ্ছে এক একটা অণু এবং এই অণুগুলা কি পরস্পর নিজেরাই নিজেদের সাথে নিজস্ব পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে যাই, আমরা যে সহজটা দেখি হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেনে খেয়াল করো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, হাইড্রোজেনে কি একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এবং সে যদি আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তারও কি একটা ইলেকট্রন আছে। এখন খেয়াল করো এই হাইড্রোজেনের যদি স্থিতিশীল হইতে হয় বা স্থিতিশীলতা লাভ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে তার একটা ইলেকট্রন প্রয়োজন। এই হাইড্রোজেনের কি সেম একটা ইলেকট্রন প্রয়োজন। এখন হাইড্রোজেন তো আর ইলেকট্রন ত্যাগ করছে না কারণ সে কি অধাতু, তাহলে হাইড্রোজেন করবে কি, হাইড্রোজেন করবে হচ্ছে
এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন পরস্পর ইলেকট্রন শেয়ার করে ফেলবে তারা পরস্পর ইলেকট্রন শেয়ার করে ফেলবে, অর্থাৎ এই হাইড্রোজেন বন্ড এবং এই হাইড্রোজেন বন্ড পরস্পর ইলেকট্রন শেয়ার করে ফেলছে। এই হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন হচ্ছে এটা, এই হাইড্রোজেনের বন্ড হচ্ছে এটা একটা ইলেকট্রন, এবং এই হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, এই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন যুক্ত হয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন পরস্পর শেয়ার হয়েছে, ভাগাভাগি করছে তারা একে অপরের সাথে। খেয়াল করো, আমি যদি এই হাইড্রোজেনটা দেখে দেই, তাহলে এই হাইড্রোজেন কি তার দুইয়ের নিয়ম অর্থাৎ জোড়া পূরণ করছে, অর্থাৎ সে কি স্থিতিশীল হয়েছে। আবার এই হাইড্রোজেনটা যদি ঢেকে দেই, তাহলে এই হাইড্রোজেনটাও কি তার জোড়া পূরণ করছে, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করছে। আচ্ছা, এখন এর মাধ্যমে সে কি হাইড্রোজেন বন্ড H2 বন্ড ধারণ করছে। এখন এই যে H2 বন্ড ধারণ করছে, এটাকে যদি আমরা ভেঙে গাঠনিক আকারে লিখতে চাই, তাহলে আমরা যখন গাঠনিক সংকেত দেখছিলাম তখনই দেখছিলাম যে এখানে কি বন্ড এইভাবে কাজ করবে। হাইড্রোজেনের বন্ড কি একটাই, কারণ হাইড্রোজেনের একটাই হাত আছে, তার মানে এখানে H2 বন্ডটা আসলে এরকম H বন্ড H। আচ্ছা, এছাড়াও আমরা যদি ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, এছাড়াও যে কোনো অণু যদি আমরা নেই, সেগুলোর অণুকে যদি আমরা দেখি, তাহলে এই একইভাবে সমযোজী বন্ধন গঠন করে অণুগুলো গঠিত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অণুগুলো তো বুঝলাম, কিন্তু সাধারণত যেসব সমযোজী যৌগগুলো পরস্পর সমযোজী বন্ধন গঠন করে সেটা কিভাবে হয়? আমাদের একটা ফেমাস সমযোজী যৌগ হচ্ছে মিথেন। আমরা একটু মিথেনটা দেখি। যদি আমরা মিথেনটা দেখি, CH4, এই যে CH4, এইটার ক্ষেত্রে কি হয় খেয়াল করো, এখানে কার্বন একটা কেন্দ্রীয় পরমাণু, তার দুইটা শক্তি স্তর, এই শক্তি স্তরে একটা, এই শক্তি স্তরে একটা, এই শক্তি স্তরে দুইটা, এবং এখানে আছে চারটা, অর্থাৎ সে শক্তি স্তরে চারটা ইলেকট্রন থাকে। তাইলে কার্বনের যদি অষ্টক পূরণ করতে হয়, তাহলে কার্বনে আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? চারটা ইলেকট্রন প্রয়োজন। এখন সে তো আর এই চারটা ইলেকট্রন কারো থেকে গ্রহণ করতে পারতেছে না, সে কি গ্রহণ করতে পারতেছে না, তাহলে কি করবে সে? তাহলে সে তার ইলেকট্রনগুলোর সাথে অপরের যে ইলেকট্রন, এই দুটো পরস্পর শেয়ার করবে, ভাগাভাগি করবে, যার ফলে হবে কি সে স্থিতিশীলতাও লাভ করলো এবং সাথে যৌগ গঠন করতে পারলো। তাহলে দেখো এখানে করলো কি, যে এই যে চারটা ইলেকট্রন, এখন তার প্রয়োজন কয়টা? আরো চারটা ইলেকট্রন প্রয়োজন। হাইড্রোজেন আবার আছে যাদের আবার একটা 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 করে ইলেকট্রন আছে। তো এখন এই যে চারটা ইলেকট্রনের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি গুলো ফিল আপ করতে আসবে কে? হাইড্রোজেন। এখন কয়টা হাইড্রোজেন আসবে? চারটা হাইড্রোজেন আসবে, কারণ হাইড্রোজেনেরও কি একটা করে ইলেকট্রন প্রয়োজন নিজেদেরকে কি স্থিতিশীল করার জন্য, এবং কার্বনেরও ইলেকট্রন প্রয়োজন। তাহলে চার জায়গায় যদি চারটা হাইড্রোজেন আসে, তাহলে সে কি সবাই মোটামুটি শেয়ারিং টেয়ারিং করে খুশি, সবাই স্থিতিশীল হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি যে এখানে কি হবে, যে হাইড্রোজেন যুক্ত হবে এবং এই হাইড্রোজেন যুক্ত হয়ে তাদের যে ইলেকট্রনগুলো আছে এইগুলো কার্বনের সাথে শেয়ার করবে। এখন খেয়াল করো, চারটা হাইড্রোজেন নিজস্ব চারটা ইলেকট্রন নিয়ে কার্বনের সাথে শেয়ার করলো। এই হাইড্রোজেনগুলো সরাই দিলে খেয়াল, কার্বনের কয়টা ইলেকট্রন থাকে? শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূরণ হয়ে গেছে। অপরদিকে আমরা যদি কার্বনটাকে সরাই দিই, এই হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের দুইটা আছে, এই হাইড্রোজেনের দুইটা আছে, এই হাইড্রোজেনেরও কি দুইটা আছে। তাহলে এই যে পুরো প্রসেসটা, অর্থাৎ এই হাইড্রোজেনেরও ইলেকট্রনের জোড়া পূরণ হইলো এবং কার্বনেরও জোড়া পূরণ হইলো বা অষ্টক পূরণ হইলো। এই পুরো প্রসেসটার মাধ্যমে কি ও প্রত্যেকেই স্থিতিশীলতা লাভ করলো এবং একটা যৌগ গঠন করলো। এবং যেহেতু হাইড্রোজেন এখানে চারটা, তাই মানে H4 এবং কার্বন একটা CH4, অর্থাৎ CH4 যৌগ গঠন করলো, যেটার নাম হচ্ছে মিথেন। আচ্ছা, এই মিথেন যৌগটা গঠন হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে। এটা যদি আমরা গাঠনিক আকার দেখাই, সেটা আমরা আগের দিন দেখাইছি। H, এখানে একটা, এখানে একটা, হাইড্রোজেন হাইড্রোজেন, অর্থাৎ কার্বনের যে চারটা হাত, চারটা বন্ড, অর্থাৎ চারটা ইলেকট্রন খালি আছে, ওই চারটা হাত দিয়ে চারটা হাইড্রোজেনকে সে জয়েন করছে। এখন এই বন্ধনগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে আছে সেটা যদি একটু দেখি, খেয়াল করো, এই বন্ধনটার মধ্যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং কার্বনের একটা ইলেকট্রন। এই যে এইভাবে প্রত্যেকটা ইলেকট্রন এই বন্ডের মধ্যে আছে, অর্থাৎ প্রত্যেকটা একটা বন্ডে, আমরা যদি বলি একটা বন্ডে কয়টা ইলেকট্রন আছে,
একটা বন্ড মানে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে। তাই যদি বলি যে বন্ধন জোড় বা মুক্ত জোড় এই টাইপের কথা যখন আসবে, যে বন্ধন জোড় যখন বলবো, কেউ যদি বলে যে বন্ধন জোড় ইলেকট্রনে কয়টি ইলেকট্রন থাকে, তখন হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, কারণ এটা বন্ধনে জোড়া ইলেকট্রন থাকে, প্রতিটা বন্ধনে জোড়া ইলেকট্রন আছে, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, তার মানে হাইড্রোজেন একটা, কার্বন একটা, হাইড্রোজেন একটা, কার্বন একটা, এভাবে করে তারা ইলেকট্রন শেয়ার করছে এবং বন্ধন আকার ধারণ করছে, এবং এই জোড়া ইলেকট্রন করে তারা বন্ধন গঠন করছে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন এভাবে তারা সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। তো যখন আমাদের বলবে যে প্রমাণ করো যে CH4 একটি সমযোজী যৌগ, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করবো, সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন বাকি থাকে স্থিতিশীলতা লাভ করার জন্য, এবং অপরদিকে এই 4টি ইলেকট্রনের স্থিতিশীলতা লাভের জন্য অথবা অষ্টক পূরণের জন্য 4টি ইলেকট্রন বাকি থাকে। তো অপর দিক থেকে হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন কি কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করে, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন তাদের নিজস্ব ইলেকট্রনের জোড়া পূর্ণ করে, এবং জোড়া পূর্ণ করার সাথে সাথে কার্বনও কি তাদের অষ্টক পূর্ণ করে, যার ফলে CH4 যৌগটি গঠিত হয়। সেখানে মেকানিজম আমরা এভাবে দিয়ে দেব, এবং এখানে এই গাঠনিক বন্ধন আকারেও দিয়ে দিতে পারি যে এখানে CH4 কিভাবে গঠিত হয়েছে, কার্বনের 4টা বন্ড হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের ব্যাখ্যা। এরপর আমরা যাব হচ্ছে যে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনটা আসলে কি, একটু কথা বুঝতে হবে, খেয়াল করো। এই যে কার্বনের যে ইলেকট্রনগুলো এখানে বন্ধনে যুক্ত হলো, কারা কি, এরা কি সবাই, প্রত্যেকটা ইলেকট্রনই কি, কার্বনের প্রত্যেকটা ইলেকট্রনিক এখানে হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত হয়েছে শেষ শক্তি স্তরে, যার ফলে এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, প্রত্যেকেই কি বন্ধন জোড় ইলেকট্রন। এই যে ইলেকট্রনগুলো এখানে প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন আছে প্রত্যেকটা বন্ডে, এই বন্ডে অর্থাৎ বন্ধনে থাকা যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, অর্থাৎ প্রতিটা বন্ডে 2টা করে ইলেকট্রন আছে। কিন্তু যদি আমাদের একটা ইলেকট্রন, ধরো যে কিছু জোড়া ইলেকট্রন যারা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করেনি বা বন্ধন গঠন করেনি, তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রনের একটু এক্সাম্পলটা যদি দেখি, তো মুক্ত জোড় ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যে সকল ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করেনি, লাইক আমরা যদি একটা বন্ধন গঠন করি যে CH2, এই বন্ধন গঠন করলাম CH2, যদিও পসিবল না, সেক্ষেত্রে হচ্ছে এই যে তার একটা বন্ড কি খালি থেকে যায়, মানে কার্বনের 2টা ইলেকট্রন এখনো খালি রয়ে গেছে, যেটা এখনো ভরাট হয়নি। তো এই বিষয়টা কিভাবে হয় আমরা যদি ভালো মতো ব্যাখ্যা করি, ফসফরাস PCl3, এই ক্ষেত্রে কি হয়, ফসফরাসের শেষ শক্তি স্তরে আমরা জানি কয়টা ইলেকট্রন আছে, ফসফরাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 5টা। তো 5টা যে ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রনের সাথে 3টা ইলেকট্রনের সাথে যখন ক্লোরিন বন্ধন গঠন করে, এই 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রনের সাথে ক্লোরিন বন্ধন গঠন করছে, এই যে 5টা ইলেকট্রনের সাথে 3টা ইলেকট্রনের সাথে ক্লোরিন বন্ধন গঠন করছে, কিন্তু এখানে 2টা ইলেকট্রন রয়ে গেছে যারা, ফসফরাসে 2টা ইলেকট্রন রয়ে গেছে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, অর্থাৎ PCl এরা তো পরস্পর বন্ধন গঠন করছে বা বন্ড গঠন করছে, আর PCl3 এই যৌগের ক্ষেত্রে 3টা ক্লোরিন ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ ফসফরাসের 3টা ইলেকট্রন ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করে PCl3 যৌগ করছে। কিন্তু আমরা দেখলাম যে শেষ শক্তি স্তরে ফসফরাসের 5টা ইলেকট্রন আছে, 3টা শেয়ার করছে, তাহলে বাকি থাকে কয়টা, 2টা ইলেকট্রন স্টিল বাকি আছে। এখন এদের তো অষ্টক পূরণ হয়ে গেছে, কারণ এখানে 3 দুগুণা 6 এবং হচ্ছে এখানে 2, 8টা ফসফরাসের অষ্টক পূরণ হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে ফসফরাসের অষ্টক পূরণ হইতে সবকটা ইলেকট্রনের কি শেয়ার করা লাগে নাই, জাস্ট 3টা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করছে এবং 2টা ইলেকট্রন মুক্ত রয়ে গেছে। এই যে মুক্ত অবস্থায় যে ইলেকট্রনগুলো রয়ে গেছে, এই মুক্ত অবস্থায় ইলেকট্রনগুলোকে বলা হয় হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এরা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ এখানে যে 2টা ইলেকট্রন মুক্ত অবস্থায় রয়ে গেছে এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ এরা বন্ধনে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ যে কোনো সমযোজী বন্ধনে আমরা দেখব যে যেসব ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, এবং যেসব ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে নাই তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। ওকে, আর মুক্ত জোড় ইলেকট্রন বললে কিন্তু দুইটা ইলেকট্রন বোঝায়, আবার বন্ধন জোড় ইলেকট্রন বললে কিন্তু দুইটা করে ইলেকট্রন বোঝায়, জোর কথাটা থাকা। কারণ কোশ্চেন আমাদের থাকতে পারে যে এখানে বললো যে সমযোজী PCl3 বন্ধনে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? দুইটা না একটা? মুক্ত জোড় যখন বলবে তখন বলতে হবে একটা, কারণ জোর কথাটা দিয়ে অলরেডি দুইটা বোঝানো হয়ে গেছে, তাই একটা বলতে হবে। কিন্তু যখন আমাদের বলবে যে কয়টি মুক্ত ইলেকট্রন আছে তখন আমরা বলবো দুইটি মুক্ত ইলেকট্রন আছে। আর যদি বলে যে মুক্ত ইলেকট্রন কত বা মুক্ত জোড় ইলেকট্রন কত বা কতটি, সেক্ষেত্রে আমরা বলবো একটি। আচ্ছা, আর যদি বলে যে বন্ধন জোড় ইলেকট্রন কতটি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তিনটি, কারণ এখানে তিনটা বন্ধন গঠন করছে, তাই তিনটা বন্ধনের জন্য আমরা তিনটা বলবো, যেহেতু জোর কথাটা আছে। আর যদি জোর না থাকে তাহলে আমরা বলবো কি যে এখানে ছয়টি, 3 দুগুণা 6, 6টি বন্ধন ইলেকট্রন আছে। তো এই হচ্ছে আমাদের বন্ধন জোড় ও মুক্ত জোড়ের যে কনফিউশনটা। কারণ হচ্ছে অনেকেই প্রবলেমে পড়ে কি যে তোমাদের এমসিকিউতে এই টাইপের কোশ্চেন আসে যে PCl3 যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি, তো তোমরা দিয়ে দাও দুইটি, কারণ মুক্ত জোড় ইলেকট্রন তোমরা জানো দুইটি। বাট অ্যাকচুয়ালি যখন জোর কথাটা থাকবে, এই জোর কথাটা থাকবে, তখন অলরেডি দুইটা বুঝাই দিছে, তাই আমরা একটা দিব। আর যদি মুক্ত ইলেকট্রন বলে তাহলে দুইটা দিব, ব্যাস এতটুকুই।